নমস্কার, বিকাশ টক শো এর অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমি সুচন্দ্রা। আজ আমার সাথে রয়েছে সুদীপ্ত ঘোষ। সুদীপ্ত আজ আমাদের জানাবে স্বাস্থ্য শিক্ষা ও শিশুদের পুষ্টি এই বিষয়গুলি নিয়ে আমরা আজ কথা বলবো সুদীপ্ত বাবুর সাথে। সুদীপ্ত ঘোষ আমাদের একটি কলেজ, শান্তিনিকেতন ফার্মাসি কলেজ, এই কলেজের সাথে উনি যুক্ত। উনি আজ লেকচারার ওখানে আছেন। এই প্রসঙ্গে আপনাদের জানাই, শান্তিনিকেতন ফার্মাসি কলেজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের সহযোগী একটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে আমরা ভর্তির প্রক্রিয়া শুরু করতে পারি। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে সেই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিতভাবে আপনারা জানতে পারেন। আমাদের ভর্তি এখানে শুরু করা হয়েছে নতুন শিক্ষাবর্ষের জন্য। যারা উচ্চ মাধ্যমিক শাখায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করেছেন, কেবলমাত্র তারাই এই পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত হতে পারবেন। এবং যারা কাউন্সিলিং এর মধ্য দিয়ে আসবেন সেই সমস্ত পরীক্ষার্থীদের জন্য জানায় যে একটি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হয়। ডিপ্লোমা ফার্মাসি কোর্সটি আমরা এখানে পড়িয়ে থাকি। সেই কোর্সটিতে ভর্তি হতে গেলে কি করতে হবে তার জন্য আপনারা এই প্রতিষ্ঠানের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে শান্তিনিকেতন ফার্মাসি কলেজ, এটি আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন অথবা সরাসরি আপনারা এইখানে এসে ভিজিট করতে পারেন। আমি চলে যাব সরাসরি আমাদের প্রশ্নোত্তর পর্বে। স্বাস্থ্য শিক্ষা ও শিশুদের পুষ্টি এই বিষয়টি নিয়ে আজ কথা বলবো। প্রথমে জানতে চাইবো, যেহেতু উনি ফার্মাসি কলেজ থেকে এসছেন এবং একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট, সেই ক্ষেত্রে ধরুন আপনি কোথাও গেছেন চাকরি করতে বা আপনাদের মেডিকেল কলেজে আমাদের যে ফার্মাসি ডিপার্টমেন্ট রয়েছে সেখানে দেখা যায় যে অনেক মানুষ পুরনো প্রেসক্রিপশনও ঠিক করে রাখতে জানে না। অমুক কালারের দেখতে ছিল, রঙের দেখতে ছিল, এই বলেও ওষুধ কিনতে আসে। বা অনেককে বলতে শোনা যায় যে আমার শরীরে রক্ত নেই, আমাকে এরকম কিছু ওষুধ দিন। সেই বিষয়টা আপনারা কিভাবে ম্যানেজ করেন? আচ্ছা, প্রথমে নমস্কার, আমি সুদীপ্ত ঘোষ, শান্তিনিকেতন ফার্মাসি কলেজের একজন লেকচারার। আজকে ম্যাডাম যে টপিকটা রেখেছেন খুব ভালো টপিক, স্বাস্থ্য শিক্ষা এবং সচেতনতা। ম্যাডাম আমাকে প্রশ্নটা প্রথমেই বললেন, যেটা খুব একটা ভালোই কোশ্চেন, যে ফার্মাসি ওষুধের দোকানে গেলে আমরা যেটা ফেস করি যে বিভিন্ন পেশেন্ট আসে, বলে যে এই কালারের ওষুধটা দিন, ওই কালারের ওষুধ দিন, বা আমাকে গোলা ওষুধ দাও, হ্যাঁ আমাকে গোল ওষুধ দিন, এরকম বলে। ওটা ওভারকাম করতে বলতে ওই রকম তো কিছু ব্যাপার নেই যে ওই ওষুধ তো অনেক ভ্যারাইটি আছে। ওই রকম ওষুধের ধরুন ও বলেছে যে একটা ট্যাবলেট দিন বা একটা গোল ওষুধ দিন বা ওই লাল কালারের ওষুধ দিন। লাল কালারের ভ্যারাইটি ওষুধ আছে, ওই রকম কিছু ডিফারেন্ট। ওকে প্রেসক্রিপশন আনতে হবে ডক্টরের, ওই প্রেসক্রিপশন দেখে আমরা ডিসাইড করবো যে কোন ওষুধটা চেয়েছি। ওই রকম আমরা ওদের মুখের কথা শুনে ড্রাগ দেওয়া উচিত নয়। সবাইকে বলবো যে যারা ফার্মাসিস্ট বন্ধু রয়েছেন ফার্মাসি কাউন্টারে, ওদেরকে রিকোয়েস্ট করবো যে ওই রকম পেশেন্টের কথা শুনে যে এই ওষুধটা দিন বা ওই ওষুধটা দিন বা এই কালারের ওষুধ দিন, ওইগুলো দিবেন না। ডক্টরের প্রেসক্রিপশন দেখেই তবেই দেবেন। মাথা ব্যথা বা গা বমি এগুলো খুবই একটা কমন সমস্যা। সেই ক্ষেত্রে কি কোনো ব্যক্তি উইদাউট প্রেসক্রিপশনে ধরুন আপনাদের কাউন্টারে গেল, অনেক সময় ওষুধ নিতে হয়, সেগুলো কি আপনারা দিয়ে দেবেন? অবশ্যই। মাথা ব্যথার ওষুধ বা জ্বর হয়েছে একটু, ওগুলো হচ্ছে ওভার দ্য কাউন্টার ওষুধ, বা ওগুলো দেওয়া যেতে পারে, ওগুলো উইদাউট প্রেসক্রিপশন আমরা দিতে পারি। আচ্ছা, আমি পরবর্তী প্রশ্নে আসছি। যেহেতু স্বাস্থ্য বিষয়ে আজকে আমাদের আলোচনা, এই স্বাস্থ্য শিক্ষা কি, এটা একটু যদি আমাদের দর্শকদের পুরোপুরি একটু সচেতনতা করেন। কারণ ওষুধ কিনতে যাওয়া এবং ওষুধ সেবন করা তার সঠিক যে পদ্ধতি এগুলো জানে না বলে, এবং প্রেসক্রিপশনে আরএক্স যেখান দিয়ে স্টার্ট হয় প্রেসক্রিপশনটা, সেগুলো সম্পর্কে মানুষ অবগত নয়। সেই জিনিসটা একটু যদি খোলসা করে দেন। মেইনলি প্রথম যেহেতু টপিকটা এবং সেখানে কিছু সাংকেতিক শব্দ থাকে, সেটা যদি একটু বলে দেন। বেশ, প্রথম আমি বলি স্বাস্থ্য শিক্ষা কি। স্বাস্থ্য শিক্ষা মানে হচ্ছে অনেক মানুষই অবগত নেই যে কোন কি করলে ভালো হবে, আমার স্বাস্থ্য মানে শরীর আমার সুস্থ থাকবে, ওটা অনেকেই জানেনি। এবার ওটাকে সচেতনতাকেই বলা হচ্ছে স্বাস্থ্য সচেতনতা। ম্যাডাম যেটা বললেন যে প্রেসক্রিপশনে অনেক কিছু ভ্যারাইটি থাকে, আমরা মেনলি প্রেসক্রিপশনে 4টি ভাগ করেছি। একটা হচ্ছে সুপারস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, সিগনেচুরা, আর হচ্ছে ডক্টর যেখানে সাইন করে ওটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। ফার্স্ট আমরা দেখি যে আরএক্স লেখা থাকে, বা আরএক্স যেটা লেখা থাকে ওটা মেনলি থাকে প্রথমে ডক্টর একটা ভগবান গডকে একটা স্মরণ করে যাতে রোগীটা তাড়াতাড়ি ভালো, যেটা ল্যাটিন ওয়ার্ড। নেক্সট ডক্টর প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করে বিভিন্ন ওষুধের নাম লিখে, দেন লিখে ওডি, এসি বা বিডি, বিসি,
এরকম টাইপের কিছু অ্যাব্রিভিয়েশন লিখে। ওগুলো মানে হচ্ছে ওডিএসি মানে বলতে চাইছে ওয়ান্স এ ডে, মানে যেটা একটা করে ওষুধ। এসি মানে হচ্ছে খাওয়ার আগে। যদি পিসি থাকতো তাহলে হচ্ছে পোস্ট সিবাম মানে হচ্ছে খাওয়ার পরে। এসি মানে হচ্ছে আফটার সিবাম মানে খাওয়ার আগে। আর নেক্সট ডাক্তার সিগনেচার করে সিল দেয়, এগুলো তো আছে পুরো। আচ্ছা, স্বাস্থ্য শিক্ষা বিষয়ের আমরা একটি তথ্য জানতে পারলাম যে কতগুলি ভাগ একটি রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার যে প্রেসক্রিপশন দিয়ে থাকে সেটিতে থাকে, এবং তার কিছু কিছু অ্যাব্রিভিয়েশন আমাদের সুদীপ্ত বাবু জানালেন। আশা রাখি যে এই তথ্যটি আপনাদের জীবনে কাজে আসবে। স্বাস্থ্য শিক্ষা কেন গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? স্বাস্থ্য শিক্ষা গুরুত্বপূর্ণ বলতে একজন মানুষ যদি তার স্বাস্থ্য কি দরকার, তার স্বাস্থ্যে একটা সুস্থ শরীর রাখতে হলে যে কি দরকার এগুলো যদি না জানে তাহলে তো খুবই প্রবলেম। মানে এখন যা সমস্যা আসছে, একটা ছোট ছেলে থেকে শুরু করে একটা প্রাপ্তবয়স্ক প্রত্যেকেরই একটা সমস্যা যে খুব তাড়াতাড়ি চুল পেকে যাচ্ছে বা খুব তাড়াতাড়ি উইক হয়ে যাচ্ছে বা হাঁটতে পারছে না ঠিকঠাক। বিভিন্ন রকম রোগ আসছে, ডায়াবেটিস আসছে, হাইপারটেনশন আসছে, প্রচুর রকম রোগ আসছে। বা সে যদি ঠিকঠাক লাইফস্টাইল না চেঞ্জ করতে পারে, লাইফস্টাইল এখন প্রচুর চেঞ্জ হয়ে গেছে। ফাস্ট ফুডের একটা টেন্ডেন্সি হয়ে গেছে, ড্রিঙ্ক করার একটা টেন্ডেন্সি হয়েছে, স্মোক করার একটা টেন্ডেন্সি হয়েছে। ওগুলো যদি ঠিকঠাক না করতে পারে, তার শরীরে যদি ঠিকঠাক খনিজ পদার্থ বা ভিটামিন বা কার্বোহাইড্রেট ঠিকঠাক না আসে তাহলে খুবই সমস্যা। যেহেতু আমি একটা সুষম খাদ্যের কথা আমি জানতে চাইছিলাম, এই প্রসঙ্গে বলি যে অনেক সময় দেখা যায় যে সঠিক খাদ্য গ্রহণ করার পরেও কিছু না কিছু ঘাটতি থেকে যায়। যেমন ধরুন মেয়েদের মধ্যে অ্যানিমিয়া কমন, বাচ্চাদের মধ্যে এখন দেখা যাচ্ছে ওবেসিটি কমন, বয়স্কদের মধ্যে স্মৃতিশক্তি কমে যাওয়া। তো এইগুলোর জন্য কি তারা ওভার দ্য কাউন্টার কোনো মেডিসিন যেটা তাদের খাদ্যের পরিপূরক হিসাবে কাজ করতে পারে, মানে পাশাপাশি ল্যাটারালি ওরা চললো, যা খাচ্ছি তার সাথে সাথে আমি কোনো সাপ্লিমেন্ট যেটা বলি সেটা কি নিতে পারি? মহিলাদের যারা গর্ভবতী মহিলা ওদেরকে আয়রনের মেডিসিন নিতে পারে, ওরা আয়রন মেডিসিন নিতে পারে। আর এমনি মানসিক চাপের জন্য ওটা সাধারণত শিডিউল এইচ ড্রাগ থাকে মানুষের, ওগুলো ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে দিতে হবে, ওগুলো ওভার দ্য কাউন্টার ড্রাগ হয় না। আচ্ছা, আর বাচ্চাদের যেহেতু ওবেসিটির কথা বললাম, বা এখন বাচ্চাদের মধ্যেও কিন্তু স্পন্ডিলাইটিস দেখা যায়, কারণ একটা ব্যাগের ভার, তার সাথে তাদের ওই ঘন্টার পর ঘন্টা স্কুলে চেয়ার টেবিলে বসে থাকা, এর জন্য অনেকেরই দেখা যায় যে কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা। তো এইগুলোর জন্য কিভাবে? একটা কথা বলি যে কোমরে ব্যথা বা যাই হোক ওগুলোর জন্য অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দরকার। আচ্ছা, ওটাকে বলে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি, এনএসএডি ড্রাগ। ওর আন্ডারে আছে প্যারাসিটামল আছে, আইবুপ্রোফেন আছে, অনেক কিছু ড্রাগ আছে। এবার ওগুলো আমরা যদি কন্টিনিউ খেতে থাকি তাহলে কিন্তু আমাদের কিডনি ইফেক্ট হতে পারে বা হার্টের সমস্যা আসবে, লাংসের সমস্যা, অনেক রকম সমস্যা আসবে। ওই জন্য ওটা লিমিটেড পিরিয়ড অবধি ওটিসি দেওয়া যায়। সাপোজ ধরুন আমি একটা দিলাম বা দুটো দিলাম, খুব ইমার্জেন্সি দেওয়া যায়, নয়তো ডক্টরবাবুর প্রেসক্রিপশন ছাড়া ডক্টরবাবুকে দেখিয়ে কি টেস্ট করে বা কি সমস্যা হয়েছে, ওর অ্যাকচুয়াল যে কি প্রবলেমটা হয়েছে ওই প্রবলেমের উপর ওই মেডিসিন দিতে হবে। আমরা শুনলাম যে একটা এসওএস আপনাদের, সেইটা আপনারা দিতে বলছেন। এসওএস নয়, এসওএস মানে ইফ নিডেড, হ্যাঁ অবশ্যই যদি প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয়, ইমার্জেন্সি ক্ষেত্রে একটা কি দুটো, এর বেশি দেওয়া যাবে না। আচ্ছা, পরবর্তী সময় যদি প্রলংড পিরিয়ড আপনারা কোনো রকম পেন কিলারের সাহায্য নিতে হয়, সেটা প্যারাসিটামল হলেও কিন্তু আনসেফ। ওকে, সেটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই আসবেন। পরবর্তী প্রশ্নে আসছি যে দেখা যায় যে ব্যায়াম করে, এবার অনেক সময় নেক্সট আমাদের যে এখন বর্তমান প্রজন্ম, তাদের মধ্যে ব্যায়াম করাটা একটা পর্যায়ে গিয়ে ম্যানিয়ায় পরিণত হয় এবং অনেকে কিন্তু বডি বিল্ডিং করে। সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা কি করছে, বিভিন্ন ধরনের, আবার ওই সাপ্লিমেন্টের কথাতেই আসছি, প্রোটিন শেক থেকে আরম্ভ করে সেটা নেয়। অনেকে ওজন কমানোর জন্য বিভিন্ন ধরনের মেডিসিনের শরণাপন্ন হয়, সেগুলো কতটা কার্যকরী বা কতদিন তারা ওটা নিতে পারে? মেইনলি কেউ যদি একজন ব্যায়াম করে তাহলে বাড়িতে যে ব্যায়ামগুলো করে ওগুলো তো একদম নরমাল ভালোই, মানে ফ্রি হ্যান্ড এবং যোগ ব্যায়াম, যোগ ব্যায়াম ওগুলো একদম ভালো। কেউ যদি মানসিক ওই আসন করে, যেগুলো যোগাসন বলে, ওগুলো করলে তো খুবই ভালো, মানসিক সুস্থ থাকবে, শারীরিক সুস্থ থাকবে যদি ব্যায়াম করে। আর যেগুলো আছে জিম বলে, এখন মানে সবার মধ্যে একটা চলেছে জিম যাবো, বডি বিল্ড আপ করবো, এবং মহিলারা রোগা হবো, হ্যাঁ মহিলারা রোগা হবো, ওই সবই ঠিক আছে। তবে ওগুলো করতে গেলে ওর জন্য যে পরিমাণ খাবার দরকার, যতটা পরিমাণ প্রোটিন দরকার, যতটা পরিমাণ আমার খনিজ পদার্থ, যতটা যা দরকার সবকিছু ইনটেক করতে হবে, তবেই ঠিক আছে। আর নয়তো ও ভাবছে যে আমি একটা ট্যাবলেট খেয়ে নেবো যাতে আমার ওই ওভারকামটা হয়ে যায়, খাবার না খেয়ে ওভারকাম হয়ে যায়, না মাসেল গেনের ক্ষেত্রে একটা ট্যাবলেট খেয়ে নেবো ঠিক হয়ে যাবে, ওগুলো তো একদমই উচিত নয়। ওগুলো হলে শরীর আরোই ক্ষতি হবে।
হ্যাঁ ওইটা একটু অ্যাভয়েড করাই ভালো। মানে মূলত এগুলো স্টেরয়েড। হ্যাঁ এগুলো স্টেরয়েড জাতীয়টা। আচ্ছা, এতে যেটাই উপকারে আসে সেটা ক্ষণিকের জন্য, স্টেরয়েডটা মেনলি ক্ষণিকের জন্য। এবং পরবর্তীকালে যদি এটাকে কন্টিনিউ করতে হয় অবশ্যই তাহলে কিন্তু ডক্টরের পরামর্শ নিতে হবে এবং না নেওয়াটাই ভালো আমার মতে, আমার পার্সোনাল মতে না নেওয়াই ভালো। তো যদি নিতে চায় সে ডক্টরের পারমিশন নিয়ে নেবে, ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে নেবে। সেক্ষেত্রে কি জিম ইনস্ট্রাক্টর বা কোন রকম হেলথ কোচ যারা তাদের কথা শুনে কি এগোনো উচিত বলে আপনি মনে করেন? ওটা ডিপেন্ড করছে ওর পারিপার্শ্বিক ইয়ের ওপর। মানে ও যদি মনে করে যে না আমি ওটাতেই আমি ঠিকঠাক আছি তাহলে ও নিতে পারে। তবে আমার মতে যে একটা ডক্টরকে দেখিয়ে কোনটা খাবে বা কি করবে না করবে স্ট্রাকচারটা রেডি, মানে প্রপার নিউট্রিশনিস্ট যে আছে তার ডায়েট দিয়ে করা উচিত। অবশ্যই স্যার, আমরা পরবর্তী প্রশ্নে আসছি। যেহেতু আমরা কথা বলছি একটি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে, তাই শিশুদের স্বাস্থ্য শিক্ষা এটা গুরুত্বপূর্ণ কতটা বলে আপনি মনে করেন? আচ্ছা, শিশুদের স্বাস্থ্য শিক্ষা বলতে শিশুরা তো একদমই শিশু, ওরা তো শিশু মানেই শিশু বলা হচ্ছে, কথাতেই বেরিয়ে আসছে। ওরা তো কিছুই জানে না কোনটা খাবো কিন্তু কোনটা না খাবো। ওর টোটালটা ডিপেন্ড করছে ওর ফাদার মাদারের উপর। মানে ওর বাবা মা যেভাবে শেখাবে ও কিন্তু সেভাবে শিখবে। এবার সাপোজ ধরুন ওর বাবা মাই যদি ফাস্ট ফুড খায় তাহলে তো ছেলে শিখছে, ছেলে বা মেয়ে শিখছে যে হ্যাঁ আমাকেও খেতে হবে। এবার ওর বাবা মাকে সচেতন হতে হবে আগে ফার্স্ট। ওর বাবা মা সচেতন হলে ছেলে সচেতন হবে বা ছেলে বা মেয়ে সচেতন হবে। মেনলি ওর সচেতনতাটা দরকার বাবা মায়ের। অনেক সময় দেখা যায় যে বাচ্চাকে আলাদা করে বাইরে থেকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া হয়, ক্যালসিয়ামের দেওয়া হয়, ভিটামিন সি ও দেওয়া হয়। তো এইগুলো কি কতটা দরকার? আগেকার দিনে আমি শুনেছি মা ঠাকুমাদের কাছ থেকে যে যদি ছেলেদেরকে জন্ম হওয়ার পরে রোদে শুইয়ে দিত ভিটামিন ডি ওখানে গেইন হতো, হ্যাঁ সূর্যের আলো থেকে ভিটামিন ডি আসতো। কিন্তু এখন ওইটা ডক্টরবাবুরা বলছেন যে ভিটামিন ডি মেডিসিন দিয়ে দিন ঠিকঠাক হয়ে যাচ্ছে। ওই যে আবার কিছু জন আছে যে রোদে সকালে শরীর কালো হয়ে যাবে এইসব একটা চিন্তা ভাবনা চলে আসছে। ওই জন্য মেনলি ডক্টরবাবু দেখিয়ে যদি কিছু দরকার হয় ভিটামিন ডি বা ক্যালসিয়ামের কোনো মেডিসিন তাহলে ওগুলো ডক্টরবাবু দেখিয়ে খাওয়াবে। যেহেতু বাচ্চা তো ওই জন্য ডক্টরবাবু দেখিয়ে প্রেসক্রিপশন করে নাও। অবশ্যই। নারীদের স্বাস্থ্য নিয়ে দু চার কথা বলি। আচ্ছা, নারীদের মধ্যে যেরকম আমি একটু আগেই বললাম যে স্কুল গোয়িং মেয়েদের মধ্যেও দেখা যায় যে প্রচুর পরিমাণে অ্যানিমিয়া কিন্তু হয় এবং এটা খুব কমন, এবং মাথা ব্যথা। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে দেখা যায় যে ব্যথা করছে তুমি একটা ওষুধ খেয়ে নাও বা বাম লাগিয়ে নাও, হলো। এবং একই সাথে চশমা পরলে দেখতে খারাপ লাগবে এই একটা টেন্ডেন্সিও কিন্তু দেখা যায়। তো সেই বিষয়টার প্রতিরোধের জন্য যদি কিছু বলেন। আচ্ছা, মেনলি ফার্স্ট যেটা বললেন যে মহিলাদের অ্যানিমিয়া মানে হচ্ছে রক্তে শর্ট। এবার মেনলি মেয়েদের তো পিরিয়ডস হয় বা ওই জন্যই রক্তটা একটু শর্ট হয়। এবার ওর জন্য ওকে সঠিক খাবার খেতে হবে 1 নম্বর। সেকেন্ড হচ্ছে যেটা বললেন সেকেন্ড যে মাথা ব্যথার প্রবলেম। মাথা ব্যথা হচ্ছে আমার একটা ডিসপ্রিন খেয়ে নিচ্ছি বা একটা সেরিডন খেয়ে নিচ্ছি বা একটু বাম লাগিয়ে নিচ্ছি, ওটা কিন্তু আসল সলিউশন নয়। ওর কি কারণে মাথা ব্যথা হচ্ছে, ও মানসিক চাপে আছে না কিসের জন্য মাথা ব্যথা হচ্ছে ওটা আগে দেখতে হবে। ওটা দেখতে হবে, ওর বাবা মাকে দেখতে হবে যে আমার মেয়ের মাথা ব্যথা হচ্ছে কন্টিনিউ কিসের জন্য হচ্ছে। যদি দরকার যদি বুঝতে পারি যে মানসিক কোনো প্রবলেমের জন্য হচ্ছে তাহলে ওকে সেরকম ব্যায়াম বা যেগুলো বললাম একটু আগেই, একটু যোগ ব্যায়াম করতে হবে বা একটু ধ্যান করতে হবে, তাহলে তবেই ওভারকাম করা যাবে। বা যদি ওরা কন্টিনিউ এরকম দেখে যে কন্টিনিউ মাথা ব্যথা হচ্ছে তো ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে। আচ্ছা, আমরা শুনছি সুদীপ্ত বাবুর কথা, যেখানে উনি বারবারই বলছেন যে যদি দীর্ঘস্থায়ী কোনো সমস্যা দেখা যায় স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নিন, তবেই কিন্তু কোনো রকম ওষুধ সেবন করুন। কারণ আপনার ক্রনিক একটি ওষুধের প্রতি আসক্তি কিন্তু আপনাকে মারণ পথে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি পরবর্তী প্রশ্নে আসছি। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দেখা যায় যে মানসিক একটা সমস্যা থাকে, কারণ আজকের দিনে আমরা প্রত্যেকেই ভার্চুয়াল ওয়ার্ল্ডে আর একটা আমাদের দুনিয়া বানিয়ে নিয়েছি। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকেরই প্রাপ্তবয়স্কদের অন্যরকম একটা সমস্যা। সেই ক্ষেত্রে যদি কোনো পরামর্শ দেন সমাধানের। প্রাপ্তবয়স্কের মানসিক চাপ বলতে ওদের তো অনেক রকম ব্যাপার থাকে। শারীরিক একটা চাপ থাকে, মানে বাড়িতে কোনো সমস্যা হচ্ছে বা স্ত্রী কিছু বলছে বা ছেলে মেয়ের পড়াশোনা কি হবে বা মেয়েকে বিয়ে দিতে হবে, ছেলেকে বিয়ে করাতে হবে, প্রচুর অনেক রকম সমস্যা থাকে। এটা একটা সমস্যা হতে পারে। বা দ্বিতীয়ত টাকা ইনকাম করতে পারছে না, ওইসব সমস্যা হতে পারে। ওই জন্য ওর যে জায়গায় প্রবলেম হচ্ছে ওইটাকে ওভারকাম করতে হবে ফার্স্ট। নেক্সট ওকে যেটা করতে হবে যে বাড়ির সবার সঙ্গে ঠিকঠাক করে কথা বলতে হবে যে কোথায় প্রবলেমটা হচ্ছে।
নেক্সট হচ্ছে ওকে যোগব্যায়াম করতে হবে। আমি বারবারই বলছি যে এখন সুস্থ থাকার জন্য যোগব্যায়াম, সঠিক খাদ্য খাওয়া, নেক্সট হচ্ছে ধ্যান করতে হবে। এই তিনটা হচ্ছে মেন একজন মানুষ সুস্থ থাকার জন্য। আচ্ছা, অনেককে দেখা যায় যে ঘুমিয়ে পড়বো। আচ্ছা, তো ঘুমিয়ে গেলে আমার সমস্যাটা তো অনেকক্ষণ ঘন্টার জন্য আমার মাথার মধ্যে আসবে না। তো সেই ক্ষেত্রে তারা বিভিন্ন রকম অসাধু পন্থা অবলম্বন করেন। সেই জায়গাগুলো কিভাবে তারা ওভারকাম করতে পারে? আচ্ছা, ঘুমিয়ে যাওয়া মানে ওই যেটা সিডেটিভ হিপনোটিক ড্রাগ আছে ওইগুলো নেয়। হুম, এবার ওইগুলোর আন্ডার হচ্ছে ডায়াজিপাম, ওগুলো হচ্ছে শিডিউল এইচ ড্রাগ। আচ্ছা, ওইগুলো কিন্তু উইদাউট প্রেসক্রিপশন সে নিতে পারে না। ওকে, একজন পেশেন্ট উইদাউট প্রেসক্রিপশন সে শিডিউল এইচ ড্রাগ নিতে পারে না। হুম, এবার ও যখনই নেবে ওগুলা, ও কিসের জন্য হচ্ছে ওগুলো ডক্টরের কনসাল্ট করবে, হুম। তবেই ডক্টর যদি প্রেসক্রাইব করে তবেই সে নেবে, নয়তো নয়। অনেক সময় এই সমস্যাগুলো দেখা যায়, বিশেষত দেখা যায় যে যারা এগুলো সেবন করে তারা কি করে, কোনো রেজিস্টার্ড জায়গা থেকে না নিয়ে এমন কোনো জায়গায় যায় যেখানে হয়তো লোকটি বুঝতে পারে না যে কোনটা ওটিসি প্রোডাক্ট আর কোনটা নন ওটিসি প্রোডাক্ট। সেইটা যাতে রোধ করা যায় সেটা নিয়ে যদি একটু পরামর্শ দেন। আমাদের ফার্মাসিস্ট বন্ধুরা যারাই আছেন বিভিন্ন ওষুধের দোকানে, ওদের কাছে আমার একটাই বার্তা যে যখন আপনি ওষুধটা দেবেন তখন একটু চেক করে নেবেন যে ওটা কোন শিডিউলের আন্ডারে। শিডিউল তো অনেক কিছু আছে, শিডিউল এইচ আছে, শিডিউল ই আছে, বা অনেক রকম শিডিউল আছে। দেখে নেবেন যে ওটা যদি শিডিউল এইচ ড্রাগ হয় তাহলে উইদাউট প্রেসক্রিপশন কিন্তু দেবেন না। কারণ ওটা খাওয়ার পরে ওর কিন্তু অনেক রকম সমস্যা আসবে। নেক্সট ওকে প্রচুর প্রবলেম আসতে পারে ওর। ওই জন্য ফার্মাসিস্ট যারা বন্ধু আছেন ওদেরকে রিকোয়েস্ট করছি যে ওনারা সবসময় প্রেসক্রিপশন দেখেই মেডিসিন দেবেন, শিডিউল এইচ ড্রাগগুলো। এই মুহূর্তে আমাদের রাজ্যে ফার্মাসি কলেজের সংখ্যা আগের থেকে অনেক বৃদ্ধি অনেকটাই পেয়েছে বেড়েছে। এবং রেজিস্টার্ড ফার্মাসিস্টও হুম। অনেকটাই অ্যাভেলেবেল, যেটা আগে একটু অসুবিধা ছিল। তো সেই ক্ষেত্রে রেজিস্টার্ড ফার্মাসিস্ট অবশ্যই যেন আমাদের পজিটিভ বার্তার পুরো টিম আশা রাখে যে ওষুধের দোকানে যেন থাকবেই, এবং তাদের পরামর্শ মতোই কিন্তু ওষুধ সেই কাউন্টারে থাকবে এবং সেটাই কিন্তু জনগণের কাছে পৌঁছাবে। আমি পরবর্তী প্রশ্নে আসছি। বয়স্কদের ক্ষেত্রে আজকের দিনে দেখা যায় যে টিভির সামনেই তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় এবং কথা বলার অভাব, তাদের সঙ্গ দেওয়ার প্রচুর অভাব থাকে। সেই ক্ষেত্রে তারা তাদের কম্পালসারি যেমন হাইপার টেনশন, সুগার, এই অসুখগুলো দেখা যায় এবং তারা নিত্য এই সেবা করেও তাদের মধ্যেও কেউ কেউ হয়তো সাজেশন দিয়ে দিল যে তোমার সুগার হয়েছে তো তুমি অ্যালোভেরা জুস খেয়ে নাও, তুমি নয়নতারা পাতা বেটে খেয়ে নাও, তুমি তোমার বাতের ব্যথা হচ্ছে তুমি অমুক তেল ব্যবহার করো। তো এইগুলো কতটা যুক্তিযুক্ত? মেনলি আমাদের সমস্ত মেডিসিন কিন্তু এসছে ভেষজ প্রোডাক্ট থেকে। এবার ওগুলো অবশ্যই ভালো জিনিস, তবে কতটা খেতে হবে বা কি করতে হবে ওইগুলো কিন্তু সাধারণ পাবলিক জানে না। ওই জন্য যারা আয়ুর্বেদিক বা যারা আয়ুষে থাকে ওদের সঙ্গে পরামর্শ করতে পারে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যদি খুব বেড়ে যায় তাহলে কিন্তু এখান থেকে ভালো হবে না, তখন একজন এলোপ্যাথিক যে প্র্যাকটিশনার আছে ওনার সঙ্গে কনসাল্ট করতে হবে। ওনার সঙ্গে কনসাল্ট করার পর উনি একটা ডোজ দিলেন, ওই ডোজে ওই যে সুগারটা ধরো হাই লেভেল হয়ে গেছে, ধরুন আমার নর্মাল হচ্ছে 80 থেকে 110, তো ফাস্টিংটা ওটা ধরুন 300 হয়ে গেছে, তো অনেকটা বেড়েছে, ওটা ইফেক্ট করবে কিডনিতে বা চোখে। ওই জন্যই ফার্স্ট কনসাল্ট করতে হবে একটা ডক্টরের সঙ্গে। উনি ফার্স্ট মেডিসিন দেওয়ার পর কিছুটা কমালেন, তারপর সে যদি মনে করে যে আমি একটু নিম পাতা খাবো বা আমি নয়নতারা রস খাবো, খেতে পারে। আচ্ছা, কিন্তু কনস্ট্যান্ট মেডিসিনের মধ্যেই থাকতে হবে। আপনারা প্রত্যেকেই শুনলেন যে যারা এই ধরনের কোনো রকম আয়ুর্বেদিক ওষুধ সেবনের কথা ভাবছেন তাদের কাছে কিন্তু একজন রেজিস্টার্ড ফার্মাসিস্টের পরিষ্কার কথা, যদি সেগুলো সেবন করতে হয় অবশ্যই অ্যালোপ্যাথিক দেখিয়ে আপনার কি প্রপার মেডিসিন চলছে সেটার সাথে যখন নর্মাল রেঞ্জে আসবে তখন আপনি আয়ুর্বেদিকের পথে যেতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রেও আয়ুষের সঙ্গে যারা যুক্ত, আয়ুর্বেদার সাথে যারা যুক্ত বিশেষজ্ঞ ডাক্তার তাদের সঙ্গে আগে কথা বলবেন, তবে কিন্তু তার সঠিক ডোজেজ সম্পর্কে আপনার ধারণা হবে, তবেই কিন্তু সেবন করতে পারবেন। আমি পরবর্তী প্রশ্নে আসছি, কারণ আজকে শিশুদের পুষ্টি নিয়ে আমাদের মূলত আলোচনা। এই শিশুদের জন্য সুষম খাদ্য কি কি হওয়া উচিত, বা তার সঙ্গে ওটিসি প্রোডাক্ট হিসাবে যদি কোনো সাপ্লিমেন্ট নিতে চায় তাহলে কি নিতে পারে সেটা একটু বলে দেবেন। এটা একটা খুব দারুণ প্রশ্ন করলেন ম্যাডাম। শিশুদের জন্য কি পুষ্টি বা কি খাবার খাওয়া উচিত? এবার শিশুদের জন্য খাবার খাওয়া উচিত বলতে আমরা সবাই জানি যে এখন আইসিডিএস সেন্টারে খিচুড়ি দেয়, ডিম দেয়। এবার
কেন দেয়? কারণ ওগুলো হচ্ছে সুষম খাদ্য আন্ডারে, ডিম, মাছ, মাংস, শাক সবজি, এগুলো হচ্ছে সমস্ত সুষম খাদ্যের আন্ডারে। এবার ওটা প্রথম থেকেই দেখাচ্ছে যে শিশুদেরকে ডিম দরকার, খিচুড়ি মানে সমস্ত কিছু শাকসবজি মিশিয়ে একটা তৈরি করছে, ওইসব দরকার। এবার ওই জন্য তার বাবা মাকে জানতে হবে যে আমার শিশুটাকে বিকাশের জন্য, মানসিক বিকাশ বা বডি ডেভেলপের জন্য সুষম খাদ্য অবশ্যই দরকার, যার মধ্যে রয়েছে মাছ, মাংস, ডিম, শাক সবজি, এইসব। আর পাশাপাশি যদি কোনো ওটিসি যেটা বলেন, ওটিসি ড্রাগ বলতে ওই রকম শিশুদের দেওয়া উচিতই নয়, কারণ ও তো শিশু, এবার ওর কি প্রবলেমটা হচ্ছে কিন্তু বলতে পারছে না। ওর ধরুন পেট ব্যথা হচ্ছে, ও কাঁদছে, শুধু কান্না করছে, এবার আমরা বুঝতে পারছি না যে ওর পেট ব্যথা হচ্ছে। কিছুজন বলে যে নিওপেপটিন দিয়ে দাও, নিওপেপটিন খেয়ে নিলে শিশুটা মোটামুটি কান্না বন্ধ হয়ে যায়। যদি তার পেট ব্যথার জন্য হচ্ছে তাহলে কিন্তু কমবে, নয়তো তো কমবে না। যদি অন্য কোনো কারণে পেট ব্যথা হচ্ছে বা অন্য কোনো কারণে সে কাঁদছে, তখন তার কমবে না নিওপেপটিন নিলে। ওই জন্য সবসময় একটা পেডিয়াট্রিক ডাক্তারকে দেখানো উচিত শিশুদের ক্ষেত্রে। উনি যেটা বলবেন ওইভাবেই মেডিসিন নিতে হবে, মানে হাইট ওয়েটের সঙ্গে সামঞ্জস্য রেখে তবেই কোনো কিছু দেখতে পারবে। অবশ্যই সব ক্ষেত্রেই বোধহয় অনেকে দেখা যায় যে আধখানা ওষুধ খেয়ে নিল, এইটা একটা আমার ব্যক্তিগত প্রশ্ন, এইটার গল্পটা কি? আধখানা ওষুধ বলতে একটা ধরুন একটা অ্যান্টিবায়োটিক খেতে হবে, ওটা একটা নির্দিষ্ট ডোজ আছে যে 5 দিন খেতে হবে একটা করে ট্যাবলেট, যেমন এরিথ্রোমাইসিন 5 দিন খেতে হবে একটা করে ট্যাবলেট। এবার কেউ ধরো দুটো খেয়ে দিল আর খেলো না, ওটা কি হয়, ওই ড্রাগটা রেজিস্ট হয়ে যায় শরীরে। আচ্ছা, ড্রাগ রেজিস্ট হয়ে যাওয়ার পরে পরবর্তী যখন তার সমস্যাটা হবে, ওই এরিথ্রোমাইসিন যদি খায় তখন তো ওটার কাজ করবে না শরীরে, ড্রাগ রেজিস্ট করে দেবে, ওটা একটা সমস্যা হয়। ওই জন্যই প্রপার ডোজে প্রপার যতদিন খেতে বলেছে ততদিন খেয়ে কমপ্লিট করতে হবে কোর্সটা, যে কোনো ওষুধের ক্ষেত্রেই। আর একটা সময় দেখা যায় যে হয়তো 650 পাওয়ার, তো বাচ্চাকে বা অল্প বয়সী কাউকে, বাচ্চা বলতে আমি 12 বছরের নিচের বাচ্চার কথাই বলছি, সেক্ষেত্রে বলা হয় যে তুমি 350 পাওয়ার, বা ওটা কি করে কম্পোজিশনটা অর্ধেক, কম্পোজিশনটা তো আর অর্ধেক করা যাবে না, ওই ট্যাবলেটটাকে ভেঙে দেয়, দিয়ে খাইয়ে দিচ্ছে। এটা বলি মেন ফার্স্ট অফ অল মেডিসিনটা তৈরির সময় অনেক কিছু মলিকিউল দিয়ে তৈরি হয়, আর মলিকিউলের একটা বন্ডিং থাকে। এক্স্যাক্টলি ওই বন্ডিংটা 650 এর জন্য যেভাবে বন্ডিংটা আছে, ওটা যখন ভেঙে দেওয়া হয় ওই বন্ডিংটা কিন্তু ব্রেক করে। ওই বন্ডিংটা ব্রেক করা যাওয়া মানে 350 যখনই সে ইনটেক করবে তখন কিন্তু রেজাল্টটা ততটা আসবে না। যদি আমার মেডিসিন থাকে যে 250 mg মেডিসিন, যদি আমার গোটা থাকে, যে ড্রাগ মলিকিউলের যে বন্ডিংটা ওটা ঠিকঠাক থাকছে, যখন ভেঙে খাচ্ছি তখন বন্ডিংটা থাকছে না, ওই জন্য ইফেক্টটা কম হচ্ছে। আচ্ছা, ওই জন্য না ভেঙে খাওয়াই ভালো। যদি আমার 250 দরকার 250 নেব, বা 500 দরকার 500 নেব, সেটা বডি ওয়েটের উপর ডিপেন্ড করে। আমরা আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনার একদম শেষ পর্বে এসেছি। আজকের যে বিষয় ছিল স্বাস্থ্য শিক্ষা এবং শিশুদের পুষ্টি, আমরা ছিলাম সুদীপ্ত ঘোষ মহাশয়ের সঙ্গে। ওনার কাছ থেকে আজকে আমরা অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারলাম। পজিটিভ বার্তার এই অনুষ্ঠানে আমরা প্রত্যেকদিন বিভিন্ন রকম মানুষের সাথে কথা বলছি এবং বিভিন্ন বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা রাখি যে এইগুলি আপনাদের প্রাত্যহিক জীবনে অনেকখানি সাহায্য করবে এবং আমরা সুস্থ সমাজ পাবো, সুস্থ সমাজ যা পজিটিভ বার্তার একটি অন্যতম লক্ষ্য। তাই আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।